নমস্কার, বাংলা স্ফিয়ারে আপনাদের স্বাগত জানাই রাত্রির ৮টার এপিসোডে। এই এপিসোডটা করব কি করব না এ নিয়ে আমি কিছুটা ধন্দেই ছিলাম, এখনও আছি। তার কারণ এক বিচিত্র অভিজ্ঞতা হচ্ছে আমি আমার ভিডিওয়ে কি বলছি তা নিয়ে অন্য অনেক ফেলো ইউটিউবার দেখছি তারা সম্পূর্ণ ভিডিওটা আমার বলা কথা হয় সমর্থন করে, নয় গাল দিয়ে নিজেদের ভিডিও করছেন। দেখুন, আবার বলি, আমি ওল্ড স্কুল জার্নালিস্ট, তো খবর করা শিখেছি, খবর পরিবেশন করা শিখেছি, খবর বিশ্লেষণ করাও কিছুটা শিখেছি, কিন্তু খবর হওয়ার যে কলা সেটা আমি কখনো সেই চেষ্টাও করিনি, আর ওই পথে যাওয়ার আমার কোনো বাসনা কোশ্মিনকালে ছিল না। আর এই খাটিয়া আসার প্রতীক্ষারত অবস্থায় এইরকম একটা ইচ্ছেও আমি পোষণ করি না। এটা ভালো না খারাপ সেটা বিবেচ্য নয়, বিবেচ্য হচ্ছে আমি কিঞ্চিৎ বিড়ম্বিতই বোধ করছি। তার কারণ এই প্রাপ্যের অতিরিক্ত গুরুত্ব আপনারা আমাকে কেন দিচ্ছেন এটা আমি বুঝতে পারছি না। আমি আমার যা মনে হয় সেই বক্তব্য পেশ করি, তথ্যের ভিত্তিতে যতটা সম্ভব, এবং অভিজ্ঞতার ভিত্তিতে। আমি খুব একটা ফাঁকা মাঠে গোল করার চেষ্টা করি না, এবং সাংবাদিকতার যে সনাতন ধর্ম তা পালন করার যথাসাধ্য চেষ্টা করি, যতটুকু এই সীমাবদ্ধতার মধ্যে করা সম্ভব। আপনারা যারা আমার ভিডিও নিয়ে ভিডিও করছেন তাদের কারো নাম কিন্তু আমি করব না, করতে চাইও না। আপনাদের খুব বিড়ম্বিতভাবেই ধন্যবাদ জানাচ্ছি অকারণে আমাকে এই উপরি প্রচার দিয়ে দেওয়ার জন্য। এখন তার মানে এটা কিন্তু বকলময়, আমি যা বলি সেটাকে আর পাঁচজন গুরুত্ব দিচ্ছে এটাই ইঙ্গিত বাই। সেটা জানতে পারলে একটু শ্লাঘাবোধ যে হয় না তা নয়, কিন্তু কোথাও একটা যেন খচখচ 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 করে। আর যখন আমি কোনো কথা যেভাবে বলতে চেয়েছি সেটা হয় ভালো করে না বুঝে, নয় বুঝতে না চেয়ে যারা আমাকে এর ওর দালাল বলে চিহ্নিত করে দিচ্ছেন, তারা কিন্তু আদতে আপনারা যাদের রক্ষা করতে চাইছেন তাদের স্বার্থটা কিন্তু আরো বেশি করে ক্ষতিগ্রস্ত করছেন। সেই জন্যই এই গৌরচন্দ্রিকা দিয়ে আমার বক্তব্য আমি শুরু করছি। আজকে সকাল থেকে আমার কাছে অন্তত হোয়াটসঅ্যাপে জনা দশেক বন্ধু বান্ধব, পরিচিত অপরিচিত একটি ভিডিও পাঠিয়েছে। সেই ভিডিওটির শিরোনাম হলো বিজেপির হয়ে মাঠে নামলেন সুমন চট্টোপাধ্যায়। এটা, এই হেডিংটা এতটাই নাটকীয় এবং এতটাই কি বলবো বাস্তব বুদ্ধি বর্জিত যে আমি অবাকই হলাম। আমার সাংবাদিকতা সম্পর্কে যাদের ন্যূনতম ধারণা আছে, আজ বলে নয়, সেই 2000 সাল থেকে আজ তো 2025 এসে গেল, গত অর্ধশতক ধরে আমি যা লিখেছি এবং যতটা
বুক চিতিয়ে লিখেছি, তা সে গুজরাটের দাঙ্গা হোক বা আরও নানাবিধ 100টা বিষয় হোক, সেগুলো জেনে শুনে তার প্রেক্ষাপটে কেউ যদি আমাকে হঠাৎ করে বিজেপির হয়ে ব্যাট করতে দেখে থাকেন, তাকে আমার অনুরোধ, দয়া করে অবিলম্বে চোখের ডাক্তার দেখিয়ে চশমাটা বদলে ফেলুন, আর মনের ভিতরে যে আয়নাটা আছে সেই আয়নাটাকেও একটু পরিষ্কার করুন। এত কথা বলার উপলক্ষটা হলো, খুব সম্প্রতি আমি শ্রমিক ভট্টাচার্যের একটা কথাকে ব্যবহার করে আমার মতো করে রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি এবং আগামী নির্বাচনের গুরুত্ব বোঝানোর চেষ্টা করেছি। সেটা কোনো দলের হয়ে ব্যাটিং করার জন্য নয়। আমি সর্বদা কখনো কোনো ব্যক্তি বা কোনো দল এদের হয়ে ব্যাটিং করতে চাইনি, করি না, কখনো করবো না। সেটার জন্য বহু লোক আছে এবং আমার উপর রেগে গিয়ে আপনারা যারা ভিডিও করছেন, তারাও তো কারো না কারো জন্য ব্যাটিং করতে নেমেছেন। কিন্তু এইসব ছেঁদো কথা বললে একটু গায়ে লাগে। কিন্তু আমি কি বলেছি? আমি বলেছি 2026-এর বিধানসভা নির্বাচন ইজ এ লিটমাস টেস্ট। আমাদের সামনে একটা অগ্নি পরীক্ষা। সেই অগ্নি পরীক্ষায় দুটো রাস্তা আছে। একটা রাস্তা হলো আমাদের এই ভালোবাসার রাজ্যটাকে, যার হাল এখন সব বিষয়ে, শিক্ষা হোক, স্বাস্থ্য হোক, চাকরি হোক, আউটওয়ার্ড মাইগ্রেশন হোক, বদমাইশি হোক, গুন্ডাগিরি হোক, চুরি হোক, দুর্নীতি হোক, এই রাজ্যটাকে এই 15 বছরের একটা নৈরাজ্য সৃষ্টিকারী অপশাসনের পরে এর যে চেহারা হয়েছে, সেটা দেখে বঙ্গ সন্তান হিসেবে, মানুষ হিসেবে এবং এই মাটিতেই লালিত পালিত হওয়ার সুবাদে আমার এই জীবনের উপান্তে আমার পক্ষে আর এটা দেখাই সম্ভব হচ্ছে না। এবং আমার এই আরতি বা বেদনার মধ্যে কোনো ব্যক্তিগত চাহিদাও নেই, অনুষঙ্গও নেই। কারণ আমি আবার বলেছি, এই রাজ্যটাকে আমরা আমাদের পরবর্তী প্রজন্মের বাসযোগ্য করেই তুলতে পারলাম না। এবং সেটা শুধু যে আমার হাহাকার তা নয়, গোটা বাঙালি মধ্যবিত্ত সমাজের হাহাকার। আজকে যদি কেউ একটা, ইংরেজিতে যাকে আমরা বলি ডিপস্টিক স্টাডি করে, তাহলে দু ধরনের মাইগ্রেশন তারা দেখতে পাবে। একটা মাইগ্রেশন, যার কথা আমি গতকাল বলেছি, যে শ্রমিক শ্রেণীর মাইগ্রেশন, যেটা গত 15 বছরে 5 গুণ বেড়ে গিয়েছে। আরেকটা মধ্যবিত্ত পরিবারের সন্তানেরা এখন ক্লাস 12 পাশ করার পরেই এ রাজ্য কখন ছাড়বে তার জন্য ব্যতিব্যস্ত হয়ে ওঠে। যাদের সঙ্গতি আছে কিংবা যারা অত্যন্ত মেধাবী, এই দুই শ্রেণীর লোকই সেই আকাঙ্ক্ষা পূরণ করা ছাড়া অভিভাবকের আর কোনো কাজই থাকে না। তার কারণ, যে কম্পেলিং সার্কামস্টান্সেসে তারা এই দাবি করে, সেটা এতটাই যৌক্তিক
যে বাবা মা হিসেবে সেটা অবজ্ঞা করাটা পাপ হয়ে যাবে। এই হলো আমাদের শিক্ষিত মধ্যবিত্তের অবস্থান। এখন প্রশ্ন হলো, এই লেভেলের একটা ব্রেন ড্রেন, আরেকটা হচ্ছে লেবার মাইগ্রেশন, মাঝখানে যেটা পড়ে থাকে সেটাই হলো দুর্বৃত্ত রাজ এবং একটা শ্মশান সুলভ চেহারা, যার মাথায় শকুন মনমন করছে, নন্দী ভৃঙ্গিরা নাচছে, হয়তো কিঞ্চিত কারণ বাড়ি খেয়ে মরার খুলি নিয়ে ভূতেরা নৃত্য করছে, অবাধে যৌনাচার ব্যভিচার যা মনে আসে তাই করছে। এই বাংলার চেহারা বদলানোর অনেক সুযোগ ঐতিহাসিকভাবে উপর্যুপরি সব শাসকই পেয়েছিল। বামেরা চেষ্টা করেছিল একেবারে তাদের রক্তিম সূর্য অস্ত যাওয়ার অভ্যবহিত আগে, বুদ্ধবাবুর জমানায়, ওই একটা ছোট্ট ইন্টাররেগনাম বাদ দিলে আমাদের রাজ্যের গত 50 বছরের ইতিহাস শাসকের পরিকল্পিত একটা প্রয়াস, যে প্রয়াসে প্রধান কথা হলো যেন তেন প্রকারেণ ক্ষমতায় থাকা এবং সেটা সম্ভব করার জন্য যা যা করণীয় তাই করে যাওয়া। এখন এর মধ্যে হিন্দু মুসলমানের ভেদাভেদ আমি জীবনে করিনি, কোনোদিন করবও না। কিন্তু এটা অবশ্যই বলবো যে যেভাবে সংখ্যালঘু উন্নয়নের পথে না হেঁটে এই বর্তমান শাসক শুধু ধর্মযাজকদের সন্তুষ্ট রেখে এবং তাদের ধর্ম সংক্রান্ত বিবিধ বিষয়ে নানাভাবে ঘুষ পারিতোষিক দিয়ে এবং মহল্লায় মহল্লায় সংখ্যালঘু গুন্ডা তৈরি করে সর্বোপরি একমাত্র বিজেপির জুজু দেখিয়ে বাই ডিফল্ট এদের আঁব্লক ভোট পাচ্ছে, আমি মনে করি সংখ্যালঘু ভোটারদেরও সময় এসছে একথা বোঝার যে তারা কিন্তু অকারণে ভূতগ্রস্ত হচ্ছেন। কেননা বিজেপি শাসিত বেশ কয়েকটি রাজ্যে মুসলমানদের হাল হকিকত আর আপনাদের হাল হকিকত, তাদের অর্থনৈতিক অবস্থা, সামাজিক অবস্থা, দৈনিক আয়, মজুরি কত আর আপনাদের কত, এটা একবার যদি পাশাপাশি ফেলে তুলনা করেন তাহলে দেখবেন আপনাদের এই অন্ধকারে নিমজ্জিত রাখার পেছনে একটা পরিকল্পিত ষড়যন্ত্র আছে। আপনারা যদি আমাদের যেটাকে বলি মেইন স্ট্রিম এডুকেশন, সেই এডুকেশনে আসেন, শিক্ষার আলোর মধ্যে থাকেন, বুদ্ধি মেধা চর্চায় নিয়োজিত হন, সেটা যাতে সম্ভব না হয় সেজন্য পশ্চিমবঙ্গ নামক রাজ্যে খারিজি নাম মাদ্রাসা নামক একটা বস্তু, যার কোনো অ্যাফিলিয়েশন নেই, হাজারে হাজারে মাথাচাড়া দিয়েছে গত 15 বছর। এবং এটা হচ্ছে
tacit approval by the state in the process of complete alienation of our minority friends. এ কথা বলা মানে যদি বিজেপির ব্যাটিং করা হয়, আমার কিছু বলার নেই। 3 নম্বর হচ্ছে, আমি শ্রমিক ভট্টাচার্যের একটি কথা, যে আগে রাজ্যটাকে বাঁচান, তারপর রাজনীতি করা যাবে, এই কথাটাকে ফেস ভ্যালুতে নিয়ে কথাটার রেলিভেন্সটা ব্যাখ্যা করার চেষ্টা করেছি। শ্রমিক ভট্টাচার্য বিজেপির সভাপতি হয়েছেন বলে করিনি। এই কথাটা যদি শুভেন্দু অধিকারী বলতেন তাহলেও করতাম, সেলিম বললেও করতাম, শুভঙ্কর বললেও করতাম, অধীর বললেও করতাম। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আর কেউ বলছেন না এটা। এখনো পর্যন্ত আমি কেবল এই বিজেপির নবনির্বাচিত রাজ্য সভাপতিকেই একথা বলতে শুনেছি, এবং এই কথার মধ্যে এমন একটা প্র্যাগম্যাটিজম আছে যেটাকে অস্বীকার করা কোনো উপায় নেই। আমি এই মতের পক্ষে না বিপক্ষে সেটা বড় কথা নয়, আপনি এই মতের পক্ষে না বিপক্ষে সেটাও বড় কথা নয়। বড় কথা হলো whether this opinion has some merits or not. আমার মনে হয়েছে of course this is worth deliberating upon. দেখুন, ইতিহাসে কতগুলো ক্রান্তিকাল আসে যখন আমরা নিয়ত যুযুধান প্রতিপক্ষদের একটা লার্জার কজের তাগিদে সাময়িকভাবে ডিফারেন্সেস ভুলে গিয়ে একত্র হতে দেখি। এমার্জেন্সির সময় যেটা সম্ভব করতে পেরেছিলেন জয়প্রকাশ নারায়ণ, এমনকি বিজেপির মতো দল, তখন অবশ্য জনসং ছিল, তারা নিজেদের রাজনৈতিক পরিচয় দূরে সরিয়ে রেখে জনতা পার্টিতে বিলীন হয়ে গেছিল। আমাদের দেশে ঘটেছে। এবং বামপন্থীরা তাদের আদর্শগত ছুতমার্গ বজায় রেখে জনতা পার্টিতে বিলীন না হলেও তাদের যে কজ তাতে সামিল হয়েছিলেন। এখন প্রশ্ন হচ্ছে, টিরানি অফ রুলার যদি আমার মানদণ্ড হয়, তাহলে আমি বলবো যে বাংলার এই বর্তমান জমানা is much more tyrannical than what Indira Gandhi did during emergency. এতে কোনো সন্দেহ নেই যে ইন্দিরা যেটা করেছিলেন which had a constitutional sanction, এবং excesses committed during emergency was due to a লাফাঙ্গার son called সঞ্জয় গান্ধী। এই মাস স্টেরিলাইজেশন, অমুক তমুক, সৌন্দর্যের জন্য ডিলিমিটেশন, মায়ের 20 দফার সঙ্গে নিজের 5 দফা জুড়ে দেওয়া, এবং একটা এক্সট্রা কনস্টিটিউশনাল অথরিটি হিসেবে দেশ শাসন করা। ইন্দিরা গান্ধী কিন্তু 77 সালে ভোট করে দেওয়ার তাগিদ কোনো ছিল না। এমার্জেন্সি অলমোস্ট সেটেল ডাউন, তবু করেছিলেন কেন? কোথাও তার একটা জওহরলাল নেহরুর কন্যা তার বিবেকে একটা দংশন হচ্ছিল যে হোয়াট আই এম ডুইং ইজ নট রাইট। ফলে she was prepared to pay the price and she did.
আবার ফিরে এসেছিল 1980 সালে ওই 2/3 300-র উপরে আসন জিতে। আর আজকে what we are saying in this state is electoral autocracy. সেই একই ফরম্যাট, একজন ব্যক্তির শাসন, বাকি সবাই হাতের পুতুল, চাকর বাকর, চাপরাশি। এবং এই সরকারের কার্যকলাপ আমার মনে হয় সঞ্জয় গান্ধীর এক্সেসেসকেও বহুত ছাড়িয়ে গেছে। সুতরাং বাঙালি হিসেবে একটা আত্মপরিচয় যখন লোপ পেয়ে যাচ্ছে, তখন অতীত যখন আমাদের উপহাস করছে, ভবিষ্যতের কথা ভাবলে বুক কেঁপে উঠছে, তখন আমি এই দলীয় রাজনীতি, আদর্শগত বিরোধ, এগুলোকে প্রাধান্য দেব না আমার রাজ্যের বাঁচার শর্তটাকে। দিস ইজ দ্য কোয়েশ্চেন। How you iron out your differences is not my worry. বিজেপির সঙ্গে সিপিএম হাত মেলাবে, মিলিয়েছে, অতীতে মিলিয়েছে। আমাকে বলুন তো 1989 সালে রাজীব গান্ধীকে গায়ের জোরে চোর প্রমাণিত করা ছাড়া, এবং আজ পর্যন্ত যেটা প্রতিষ্ঠিত হলো না, what was your compulsion to or behind this formation of Rainbow Alliance? মাঝখানে ভিপি সিং, ডান দিকে বিজেপি, বাঁ দিকে বাম। বলুন, মানে what larger interest was involved other than the fact যে আমাদের দেশ ক্যানট অ্যাফোর্ড এ প্রাইম মিনিস্টার আন্ডার শ্যাডোজ। সুতরাং ব্যাপারটা হচ্ছে, যখন আপনারা অ্যান্টি কংগ্রেসিজম করেছেন, অর্থাৎ কংগ্রেস বিরোধিতাটাকে একটা ক্রীড়ে পরিণত করে নিয়েছিলেন, এবং রাজনীতির প্রধান উপপাদ্য ছিল সেটাই, তখন কিন্তু সেই মনোভাব দ্বারা পরিচালিত হতে গিয়ে আপনাদের স্বচ্ছ দৃষ্টিভঙ্গি আক্রান্ত হয়েছিল। আর দেখুন, তার প্রায়শ্চিত্ত করতে এখন কেমন রাহুল গান্ধীর পাশে বসতে হচ্ছে, কংগ্রেসের সঙ্গে প্রায় সর্বত্র জোট করতে হচ্ছে, এমনকি এই বাংলাতেও কংগ্রেসকে ছাড়া আপনারা কিছু ভাবতে পারছেন না। আর সাইফুদ্দিন চৌধুরী যখন এই কথাই বলেছিল, তখন তাকে দল থেকে তাড়িয়ে দিয়েছিলেন। সুতরাং আপনারা কি চান তা দিয়ে যে এই রাজ্যের মানুষের কোনো মাথা ব্যথাই নেই, উপর্যুপরি ভোটের ফলে সেটা প্রতিষ্ঠিত হয়ে গেছে। আচ্ছা, মানুষের রায় যেটা, সেটাকে আমি নির্ণায়ক হিসেবে ধরব না 4 জন ব্যক্তির ইন্ডিভিজুয়াল সাবজেক্টিভ ওপিনিয়নকে? দেখুন, একটা দল সংসদীয় গণতন্ত্রে 34 বছর ক্ষমতায় থাকার পরে পড়ে যাবে, এটা কোনো অস্বাভাবিক ব্যাপার নয়। যেটা অস্বাভাবিক, অপ্রত্যাশিত, এবং আমাকে যদি বলেন এই রাজ্যের পক্ষে অত্যন্ত দুর্ভাগ্যজনক, সেটা হলো 2011 সালের হার আজ 2026 আসতে চলল, তার কণা মাত্র সিপিএম বা বামেরা পুনরুদ্ধার করতে পারল না। যতদিন বামফ্রন্ট ছিল, ক্ষমতা ছিল, ততদিন এইসব সিপিআই, ফরওয়ার্ড ব্লক, আরএসপি, মার্ক্সবাদী ফরওয়ার্ড ব্লক
সমাজবাদী, এদের অনেক দাপট ছিল। আজকে সেই ৭৭-এর ফর্মুলা মেনে আপনারা 2026 সালে চলছেন, অ্যাজ ইফ all these parties still exist and exist in their own strength, in their strongholds. বাঙ্কাম। এর থেকেই তো বোঝা যায় যে আপনারা রিয়ালিটির যে রূঢ় বাস্তব সেটাকে অ্যাভয়েড করতে চান, আপনাদের নিজেদের ঘরেই চান। তাহলে আপনারা যে রাজ্য স্তরে করবেন। আমি এটা বলিনি, আমি বলেছি বাম এবং কংগ্রেসের সামনে আমার মতে দুটো বিকল্প আছে। একটা বিকল্প হলো, যদি তারা মনে করেন বিজেপি মমতা বন্দ্যোপাধ্যায়ের চাইতেও ভয়ানক, তারা ক্ষমতায় গেলে যেটুকু বাকি আছে সেটুকুও নষ্ট হয়ে যাবে, ইউ আর এন্টাইটেলড, তাহলে বিজেপিকে 2 নম্বর শক্তি হিসেবেই বা এ রাজ্যে মাথা চাড়া দিচ্ছেন কেন, দিতে সাহায্য করছেন কেন? জয়েন দ্য ব্যান্ডওয়াগন অ্যাজ ইউ হ্যাভ ডান ইন দ্য ইন্ডিয়া অ্যালায়েন্স। আর যদি আপনারা মনে করেন যে টাইম হ্যাজ কাম অ্যাট দ্য স্টেট লেভেল টু সিঙ্ক party differences for the larger cause of the state, তাহলে বিজেপিকে আপনারা ডাইরেক্টলি সমর্থন করবেন না, এটা আমিও জানি, আমি এত বোকা নই। কিন্তু সমর্থন করা ঘোষিতভাবে এক জিনিস, আর বিজেপির পথে অনাবশ্যক কাঁটা হয়ে থাকা আরেক জিনিস। এই যে দেখুন, আমি উপর্যুপুরি ভোটের মধ্যে যাচ্ছি না। 2021 সালে শেষ বিধানসভা ভোটে বামফ্রন্ট এবং কংগ্রেস যত আসনে লড়েছিল তার বোধহয় 97 না 98% সিটে তাদের জামানত বাজেয়াপ্ত হয়েছিল। 2024-এর লোকসভা ভোটে একমাত্র বামেদের মধ্যে সেলিম এবং সুজন ছাড়া কোনো কেন্দ্রে আপনারা জামানত রক্ষা করতে পারেননি। সম্ভবত কংগ্রেসের ক্ষেত্রে অধীর চৌধুরীর কেন্দ্রে হয়তো জামানত রক্ষা হয়েছিল, আর কোথাও নয়। এটা যদি বাংলার রিয়ালিটি হয়, তাহলে আপনারা যদি এখন দাবি করেন যে 2024-এর ভোটের ফলাফল বা 21-এর ফলাফল আপনারা একদম উল্টে দেবেন, তার কোনো লক্ষণ কোথাও আমি দেখতে পাচ্ছি না। যদি পারতেন তাহলে আমি সব কথা বলতামই না, বরং সেটাকে এনকারেজ করতাম। My question is, in the context of the state, the choice is who is a bigger evil, not in the ideological context of your politics. Ideology যে কে কত মানছে সে আমরা কি জানি না। সুতরাং ব্যাপারটা কারুর হয়ে ব্যাটিং করাও নয়, কারুর হয়ে বোলিং করাও নয়। যখন আমার কাছে যে আদর্শ বিকল্প ব্যবস্থাটা হতে পারত, সেটার সম্ভাবনা কমতে 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 একেবারে বিলীন হয়ে যাওয়ার অবস্থা, সেখানে বাস্তব বুদ্ধি সম্পন্ন মানুষ যা বলতে পারে আমি সেটাই বলেছি এবং বলে যাব। এতৎসত্ত্বেও যদি আপনারা আমাকে নিয়ে ভিডিও করতে চান করবেন, সেটা আমার একটু বাড়তি পাওনা হবে।
লোকের হয়তো একটু বাড়তি কৌতূহল বাড়বে এই বাংলা স্ফিয়ার সম্পর্কে। সেই জন্য আগাম ধন্যবাদ এখনই জানিয়ে রাখলাম। নমস্কার, ভালো থাকবেন।